প্রাচীন রাজ্য অমরাবতী। রাজা মহেন্দ্র সিংহের দুই পুত্র পল্লব কুমার ও নন্দ কুমার। রাজা বৃদ্ধ হয়েছেন, তাই এখন প্রয়োজন যোগ্য উত্তরাধিকারী। কিন্তু দুই রাজপুত্রের মধ্যে কে হবে উপযুক্ত? আমার দুই পুত্র, শোনো, আমি তোমাদের কাউকে কম ভালোবাসি না, তবে রাজ্যের দায়িত্ব নিতে হলে যোগ্যতার প্রমাণ দিতে হবে। তাই আমি তোমাদের জন্য একটি পরীক্ষা নির্ধারণ করেছি। আমি প্রস্তুত পিতা। আমি জানি রাজা তো আমি হব, কারণ আমার মাঝে রাজা হওয়ার সব গুণ আছে। আমি রাজ্যের কল্যাণে যা কিছু করা প্রয়োজন তাই করব পিতা। আমি চাই তোমরা দুজনই সমান সুযোগ পাও। আগামী 3 মাস তোমাদের রাজ্যের 2 অংশে পাঠানো হবে। সেখানে তোমরা স্বাধীনভাবে শাসন করবে। যে ভালো শাসন করবে সে হবে পরবর্তী রাজা। ঠিক আছে পিতা, তাই হবে। আমার থেকে ভালো রাজ্য সামলাতে কেউ পারবে না, তাই নিঃসন্দেহে আমি হব এই রাজ্যের রাজা। সে না হয় পরেই দেখা হবে নন্দন কুমার। আর তার জন্য তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য। রাজা মশাইয়ের কথা অনুযায়ী রাজ্য পরিচালনার জন্য 2টি অঞ্চল নির্ধারণ করা হয়েছে, আর আজ থেকে আপনারা 2 রাজপুত্র সেখানে রওনা দেবেন। ঠিক আছে সেনাপতি রাজন, আমরা প্রস্তুত। প্রথম পরীক্ষায় এক নির্জন গ্রামে 2 রাজপুত্রকে পাঠানো হয়, যেখানে এক দরিদ্র বৃদ্ধা সাহায্য চাইতে আসেন তাদের কাছে। রাজা তাদের দেখতে না পেলেও সেখানে কি হচ্ছে তা কিন্তু সব জানতে পারেন। রাজপুত্ররা, আমার ঘর ভেঙে পড়েছে। আমি যে বড্ড বিপদে পড়েছি। আমায় তোমরা সাহায্য করো, না হয় যে আমায় ভাঙা ঘরেই থাকতে হবে। আমার সময় নেই বৃদ্ধা, অন্য কোথাও যাও। আমাকে এখন পিতার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর এটাই এখন সবচেয়ে বেশি জরুরি কাজ। তোমার ভাঙা ঘর ঠিক করার মতো সামান্য কাজে আমি আমার সময় অপচয় করব না। তাই বলে রাজপুত্র, তুমি আমার সাহায্য করবে না? আমি তোমার রাজ্যের প্রজা। আমাদের কষ্ট দেখাই তোমাদের দায়িত্ব। এভাবে আমাদের অবহেলা করলে আমরা কোথায় যাব? সরে যাও সামনে থেকে, অযথা আমার সময় অপচয় করো না। বাবা, তুমি তো আমায় সাহায্য করো। তোমরা যদি সাহায্য না করো তাহলে আমরা কার কাছে যাব? কে করবে আমাদের সাহায্য? তুমি দুশ্চিন্তা করো না বুড়িমা, আমি তোমার ঘর মেরামত করব। কিন্তু তোমার ওই ভাই যে আমায় সাহায্য করলো না, এই বলে যে তার রাজার দেয়া কাজ করতে হবে। তাহলে তুমি কেন সাহায্য করছো? তোমার কাজ নেই? রাজা কি তোমায় কোনো কাজ দেয়নি? দিয়েছে গো বুড়িমা, তবে সেই কাজের আগে আমায় আমার প্রজাদের বিপদের পাশে দাঁড়াতে হবে। তাদের দুঃখ কষ্ট আমায় দেখতে হবে। বাহ, তোমার সুবিচারে আমি মুগ্ধ। তুমি রাজা হওয়ার যোগ্য। তা রাজাই নির্ধারণ করবেন। এবার চলো। রাজা এবার দ্বিতীয় পরীক্ষা দিল তাদের, আর তা হলো জঙ্গলে ভয়ঙ্কর এক দানবের আবির্ভাব হয়েছে, আর সে এক গ্রাম আক্রমণ করেছে। 2 রাজপুত্রকে বলা হয়েছে যে সেই দানবকে থামাতে হবে। এত ভয়ঙ্কর দানব, আমি একে একা একা মোকাবিলা করতে পারবো না। তোমাদেরকে পারতেই হবে, আর তা না হলে রাজা হওয়ার পরিকল্পনা করো না। তবে পিতা, এই দানবের সামনে গেলেই তো প্রাণে মারা পড়ব। না না, আমি এই দানবের সামনে কিছুতেই যেতে পারবো না। আমাকে ক্ষমা করবেন পিতা। এই বলে সে লুকিয়ে পড়ে, আর পল্লব কুমার তরবারি নিয়ে এগিয়ে যায়। আমি আমার রাজ্যে কোনো অন্যায় সহ্য করব না। রাজ্যের প্রজারা আমার পরিবার। সে যত বড়ই ভয়ঙ্কর হোক না কেন, আমি আমার প্রজাদের কোনো ক্ষতি হতে দেব না। তুমি কি পারবে পল্লব কুমার এই ভয়ঙ্কর দানবকে পরাজিত করতে?
আমাকে যে পারতেই হবে পিতা, আমি রাজ্যের ক্ষতি সহ্য করব না। বাহ পল্লব কুমার, তুমি সত্যিই দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছো। এ আর এমন কি কঠিন কাজ, এ তো আমিও পারতাম। চুপ করো নন্দন কুমার, তা আমি ভালোই দেখেছি। এরপর তারা তাদের যাত্রায় বেরিয়ে পড়েন। নন্দন কুমার একটি সোনার ঘোড়ার গাড়িতে করে এগিয়ে আসে একটা ধুলোময় গ্রামে, যেখানে চারপাশে মাঠ ঘাট প্রায় শুকিয়ে গেছে। কৃষকরা মাঠে কাজ করছে, সবার মুখে ক্লান্তির ছাপ। অমনি সেখানকার প্রজারা নন্দন কুমারকে দেখে তার কাছে এগিয়ে আসে। হে রাজপুত্র, আমাদের সাহায্য করুন, আমরা যে অনেক বিপদে আছি। গ্রামে খরা হয়েছে, সকল ফসল নষ্ট হয়েছে, আমরা অনেক কষ্টে আছি। দয়া করে আপনি কিছু করুন আমাদের জন্য, আমরা না খেয়ে আছি। আরে এটা তো প্রকৃতির ব্যাপার, এখানে আমার কি করার আছে? তোমরা বোকার মতো এসে আমার কাছে এর সমাধান চাইছো? আপনি যদি আমাদের কর কমান, তবে আমরা খাবার কিনতে পারবো আর ঠিক মতো খেতে পারবো। তোমরা কি বোকা নাকি পাগল হয়েছো? কর কমানো সম্ভব না। রাজ্যের ধন ভাণ্ডার কিছুতেই খালি করা যাবে না, বরং কর দ্বিগুণ করা হবে। কি করে রাজ্যের ধন ভাণ্ডার ভরা যাবে তা নিয়ে ভাবতে হবে। কিন্তু আমাদের কি হবে? আমরা যে না খেয়ে মরবো। প্রজারা হতাশ হয়। এক বৃদ্ধ কৃষক অসহায়ভাবে মাটিতে বসে পড়ে। দূরে দাঁড়িয়ে ছদ্মবেশে এক যুবতী এই দৃশ্য দেখছেন। তিনি হলেন পরী নিহারিকা। তার চোখে দুঃখ ও ক্রোধের ছাপ ফুটে ওঠে, যেন এখনই সব ঝলসে যাবে। এই রাজপুত্র কখনো প্রকৃত রাজা হতে পারে না, অতি লোভী রাজপুত্র। আর এইদিকে অন্য একটি গ্রামে পৌঁছায় পল্লব কুমার, যেখানে বিশাল কৃষিক্ষেত্র, সবাই কৃষিকাজে নিযুক্ত। রাজপুত্র পল্লব কুমার সাধারণ পোশাকেই সেখানে গিয়েছেন আর সাধারণ মানুষদের সাথে কথা বলছেন। প্রজারা তার সামনে বসে আছে। হে রাজপুত্র, আমরা দারিদ্র্যে জর্জরিত, আমাদের কি হবে? আমরা কি ঠিকমতো খেয়ে বাঁচতে পারবো না? আমাদের কি ভালো থাকার কোনো উপায় নেই? দেখো, তোমরা কষ্ট পেও না, প্রজার দুঃখই আমার দুঃখ। তোমরা এভাবে ভেঙে পড়ো না। আমি রাজ্যের খাদ্য ভাণ্ডার থেকে তোমাদের জন্য রেশন বরাদ্দ করব। সত্যি বলছেন রাজপুত্র? আমরা 3 বেলা ঠিক করে খেতে পারবো? হ্যাঁ, তোমরা এখন থেকে ভালো থাকবে। আপনি যা আমাদের সাহায্য করছেন, এর প্রতিদান আমরা কিভাবে দেব আপনাকে? তোমাদের আমার কোনো প্রতিদান দিতে হবে না। তোমরা যদি সুখে থাকো, সেটাই আমার পুরস্কার। আমি চাই আমার প্রজারা সুখে থাক, ভালো থাক। পরী নিহারিকা ছদ্মবেশে গাছের আড়াল থেকে সব দেখছেন। তার মুখে এক তৃপ্তির হাসি। তিনি মনে মনে ভাবেন, এই রাজপুত্রই প্রকৃত রাজা হওয়ার যোগ্য। এভাবেই দিনের পর দিন কেটে যায়, আর রাজার দেয়া শর্তও শেষ হয়ে যায়। রাজপ্রাসাদে নন্দন কুমার সেনাপতি রাজনের সাথে গোপনে বৈঠক করছে। রাজপুত্র নন্দকুমার, এ আপনি কি করছেন? আপনার রাজ্য শাসন যে একদমই দুর্বল। রাজামশাই যদি জানতে পারেন আপনি রাজার পদ হারাবেন। হ্যাঁ, আমি যে পল্লবের থেকে দুর্বল শাসক তা যদি রাজা জানতে পারেন, তাহলে তো রাজ্য আমি পাবো না। তবে এবার কি করা যায়? তবে মহারাজ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আমাদের কিছু করতে হবে, নয়তো আপনি আপনার পদ পাওয়ার আগেই পদ হারাবেন। হ্যাঁ, পল্লবের বিরুদ্ধে অভিযোগ তোলা হবে। আমি বলবো সে রাজ্যের ধন অপব্যবহার করেছে। তাহলে রাজা ওর ওপরে রেগে যাবে আর রাজ্যভার দিয়ে দেবে আমার হাতে। আরে বাহ, বেশ বুদ্ধিমান সিদ্ধান্ত। আমার মনে হচ্ছে এই বুদ্ধিটা বেশ ভালোই কাজে লাগবে। এত উদার হয়ে নিশ্চয় রাজ্য পরিচালনা করা যায় না। রাজ্য পরিচালনা করতে হলে নিশ্চয় তাকে কঠোর হতে হবে। তবে আমার মনে এখনো দ্বিধা কাজ করছে। আমাকে নিয়ে কি তোমার মনে কোনো সন্দেহ আছে সেনাপতি রাজন? মোটেও না নন্দন কুমার, আমি শুধু ভয় পাচ্ছি রাজা কাকে নতুন রাজা হিসেবে ঘোষণা দিবে। এ নিয়ে ভয় পাবার কিছু নেই, নতুন রাজার মুকুট তো আমারই হবে। এদিকে পরী নিহারিকা বাতাসের মতো এসে কথাগুলো শুনে ফেলেন।
তিনি দ্রুত রাজাকে জানাবার সিদ্ধান্ত নেন। পিতা, আমি শুনেছি পল্লব কুমার রাজ্যের সম্পদ অপচয় করেছে। এটা কি সত্য পল্লব কুমার? তুমি কি সত্যি রাজ্যের সম্পদ নষ্ট করেছো? না পিতা, আমি কেবলমাত্র প্রজাদের সাহায্য করেছি, এটাকে অপচয় বলে না। আমি রাজ্যের সম্পদ অপচয় করিনি। ঠিক তখনই পরিনিহারিকা তার আসল রূপে হাজির হয়। সবার বিস্মিত দৃষ্টি তার দিকে, অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। আমি সব দেখেছি। প্রকৃত রাজা পল্লব কুমার, আর নন্দকুমার শুধুই লোভী ও ক্ষমতা লোভী। প্রজাদের ভালোর জন্য কি করতে হবে তা জানে না, বরং তাদের সাথে খারাপ আচরণ ও অত্যাচার করে। এসব শুনে রাজা গভীর চিন্তায় পড়ে যান। কিছুক্ষণ পর তিনি কঠিন সিদ্ধান্ত নেন। আমি ঘোষণা করছি, পল্লব কুমার হবে পরবর্তী রাজা। রাজাকে হতে হবে সদয়, যেন প্রজাকে কষ্টে দেখলে তার নিজের কষ্ট হয়। কিন্তু নন্দন কুমার, তুমি হলে অহংকারী ও রাজ্যলোভী। এমনটা করবেন না পিতা, আমি আমার ভুল স্বীকার করছি। আপনি আমাকে পরবর্তী সুযোগ দিন, দেখবেন আমি প্রজাদের মন জয় করব। যে প্রথমবারে ব্যর্থ হয়েছে সে দ্বিতীয়বার কি পারবে? না, রাজার সুযোগ একবারই দেয়, যেখানে তুমি ব্যর্থ হয়েছ। আমি চাই রাজ্যের রক্ষাকর্তা আমার পাশে থাকুক, তাই আমি পল্লব কুমার ও পরিনিহারিকার বিবাহ দিতে চাই। পরিনিহারিকা, তোমার কি কোনো আপত্তি আছে আমাদের নতুন রাজাকে বিবাহ করতে? না রাজা মশাই, পল্লব কুমারকে আমার পছন্দ। তার সততা, প্রজার প্রতি মায়া ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। রাজা পল্লব কুমার, তোমার এই বিবাহতে কোনো আপত্তি আছে? না রাজামশাই, এই বিবাহতে আমার কোনো আপত্তি নেই। পরিনিহারিকা যথেষ্ট সাহসী, সে আমাদের রাজ্য সামলাতে পারবে আমার অপরিবর্তিত সময়ে। আমি রাজ্যে ধুমধাম করে বিবাহের ঘোষণা দিচ্ছি। গোটা রাজ্যে আয়োজন শুরু করো, আনন্দে মেতে ওঠো সবাই। পরিনিহারিকার মুখে এক শান্ত হাসি। পল্লব কুমার শ্রদ্ধা ভরে তার দিকে তাকান। তারা একসাথে সিংহাসনের দিকে এগিয়ে যান। এইভাবে সত্য ও ন্যায়ের জয় হলো। পল্লব কুমারের রাজত্বের রাজ্য সমৃদ্ধ হলো, আর পরিনিহারিকা চিরকাল তার পাশে রইলেন আর সুখে শান্তিতে রাজ্য সামলাতে লাগলেন।